আসসালামু আলাইকুম। এডজিনি প্রেজেন্টস মেডিম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 দ্যাট ইজ ভেক্টর এই অধ্যায়টা কমপ্লিট করব। এই অধ্যায়ে যত ধরনের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসা সম্ভাব্য সকল কোয়েশ্চেন নিয়েই ভিডিওটা বানানো হয়েছে। বাট আমি জানি তোমরা ভেক্টর অধ্যায় অনেক ভালো পারো, এখনই ভিডিওটা কোয়াইট করে চলে যাবা। এই অধ্যায়ে আমরা এমন কিছু হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্স শিখবো বা কিছু জিনিস জানবো যেটা তোমাকে আদার্স চ্যাপ্টারের হ্যান্ড ক্যালকুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জোরালো ভূমিকা রাখবে। সো ভিডিওটা একটু মাস্ট দেখো। ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট টাইপ হচ্ছে এখানে বিভিন্ন ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ এগুলো নিয়ে। তো প্রথম কথা, একক ভেক্টর এটা আমরা নির্ণয় করতে পারি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে। ত্রিভুজ সূত্র হলো ধরো পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়ালস টু পি আর, আমরা আশা করি এই জিনিসটা জানি। তারপরে সামান্তরিক সূত্র, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে একটা বৃহত্তম কর্ণ থাকে আর একটা ক্ষুদ্রতম কর্ণ থাকে। এখানে যে বৃহত্তম কর্ণটা আছে সেটা দ্বারা দুইটা ভেক্টরের, এই যে সন্নিহিত দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল বোঝায়। আর যেটা ক্ষুদ্রতম কর্ণ, এই ক্ষুদ্রতম কর্ণ দিয়ে দুইটা ভেক্টরের বিয়োগফল বোঝায়। তাহলে বৃহত্তম কর্ণ মিন্স সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি, ক্ষুদ্রতম কর্ণ মিন্স সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর। এখন সাপোজ আমার কাছে একটা সামান্তরিক আছে, একটা ভেক্টর এক বাহু দিয়ে পি বুঝাইছি, আরেক বাহু দিয়ে কিউ বুঝাইছি, এবং পি এবং কিউর মধ্যবর্তী কোণের পরিমাণ হলো আলফা। তাহলে আমার যে সমষ্টি বা লব্ধি বৃহত্তম কর্ণ বরাবর গেছে আর, এই আর ভেক্টর ইজ ইকুয়ালস টু কী হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এবং সেটা লব্ধির সাথে পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, এটা তো আমার লব্ধি আর। তাহলে পি ভেক্টরের সাথে সে কতটুকু কোণ উৎপন্ন করবে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে উপরে থাকবে আমার কি কিউ সাইন আলফা, নিচে থাকবে কিউ কজ আলফা, আর শুধুমাত্র পিটা আমার আলাদা করে থাকলো। আশা করি এই সূত্র তোমার এখন মনে রাখানোর দরকার নাই, এই সূত্র আমরা খুব ভালো মতোই পারি। এই দুইটার ম্যাক্সিমাম হতে পারে কত, আর ম্যাক্স ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ, আর মিনিমাম হতে পারে পি মাইনাস কিউ বা পি ডিফারেন্স কিউ। তো এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হলো যদি বলে দেয় যে এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটাই হচ্ছে সমান মানের ভেক্টর, মানে ধরো বললো যে দুটি সমান মানের ভেক্টর যার মান হলো 20 একক, এদের মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি বললো বা 90 ডিগ্রি বললো বা 60 ডিগ্রি বললো, কিছু না কিছু একটা বলার পরে আমাকে এখন নির্ণয় করতে দিল যে লব্ধি কত হবে। তাহলে আর ইজ ইকুয়ালস টু হবে 2p cos আলফা বাই 2 এবং থিটা ইজ ইকুয়ালস টু আলফা বাই 2। খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী, আশা করি এই শর্টকাটটা তোমাদের কাজে লাগবে। তো এই অধ্যায়ে আমরা অলরেডি দেখলাম যে এখানে একটা রুট আছে এবং এখানে থিটা আলফার কাহিনী আছে। সুতরাং আমাদেরকে এখান থেকে রুটের ভ্যালুগুলো মনে রাখতে হবে কিছু, এবং থিটা আলফার কিছু কাহিনী মনে রাখতে হবে। তো কিছু মুখস্থ তোমাকে এখানে করা লাগবে। কী কী ভ্যালু তুমি মনে রাখবা, তুমি রুট 2 এর ভ্যালু সুন্দর মতো মনে রাখবা 1.41 অথবা 1.4। রুট 3 ভ্যালু মনে রাখবা 1.73 অথবা 1.7। মানে এত এক্স্যাক্টলি তো তুমি আর হ্যান্ড ক্যালকুলেশন এত এক্স্যাক্টলি করতে পারবে না, যেটা তোমার কাছাকাছি একটা সংখ্যা রাউন্ড ফিগার সেটা ধরেই করবা। রুট 5 এর ভ্যালু হয় 2.2। ভাই রুট 4 এর ভ্যালু লাগবে না, আমরা সবাই জানি রুট 4 মানে কি 2। তাহলে 2.2 গেল, এখানে হচ্ছে আমাদের 2 গেল। তাহলে আমাদের রুটের ভ্যালু থেকে এর বাইরে তেমন একটা কিছু লাগতেছে না, বর্গ সংখ্যাগুলোর ভ্যালু তো তুমি জানবাই। এর বাইরে আমাদের এখন থিটার ভ্যালুগুলো লাগবে। আমরা জানি সাইন থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা হয় 0, যদি 30 ডিগ্রি হয় তখন সেটা হয় হাফ, যদি 45 ডিগ্রি হয় তখন সেটা হয় 1/√2, যদি 60 ডিগ্রি হয় তখন সেটা হয় √3/2, আর যদি 90 ডিগ্রি হয় তখন সেটা হয় 1। কস থিটার ক্ষেত্রে কোসেক তো আর তোমার এখানে লাগতেছে না, তো এখানে কোসেক টোসেক চিন্তা ভাবনা করে লাভ নেই। সাইন কস টেন এই তিনটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবা। কস থিটার ক্ষেত্রে এটা হবে 1, এটা হবে √3/2, এটা হলো 1/√2, এটা 1/2 এবং এটা হলো 0। টেন থিটার জন্য সাইন বাই কস অর্থাৎ 0/1 ইজ ইকুয়ালস টু 0, 1/0 ইজ ইকুয়ালস টু অসংজ্ঞায়িত। এরপরে টেন 30 ভ্যালু 1/√3,
1060 ভ্যালু √3 আর 1045 ডিগ্রির ভ্যালু হলো 1। এটা আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আর কখনো সাইন কস টেন এগুলোর ভ্যালু নিয়ে চিন্তাভাবনা করি নাই। আজকে তোমাদের ভিডিও বানাইতে যে প্রায় 1.5 বছর বা 2 বছর পরে এই থিটার ভ্যালুগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা হলো, মানে এখন আমি ভিডিওর মধ্যে চিন্তাভাবনা করে বের করলাম। তো পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে আমাকে আরেকটা ম্যাথ আর কি। একটার ভ্যালু হচ্ছে 3 - 2 1 আর কিউ এর ভ্যালু হলো 3 - 4 এবং 5। পি কিউ এর মান কত? তুমি পরেরটা থেকে, মানে পি কিউ যদি দেওয়া থাকে তার মানে পরেরটা থেকে আগেরটার অবস্থান ভেক্টর বিয়োগ করবা। 3 থেকে যদি 3 বাদ দেয় কত হয়? 0। -4 থেকে -2 বাদ দিলে কত হয়? -2। আর 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। তাহলে আমি যদি হিসাব নিকাশ করি তাহলে পি কিউ এর ভ্যালুটা কত আসবে? এখান থেকে 2 স্কোয়ার এবং 4 স্কোয়ার, 4 4 16 আর 4 20। তোমাকে পরীক্ষায় যে √20 হিসাবেই দিবে তা না, এত সহজ হিসাবে নাও দিতে পারে, 2√5 হিসাবে দিতে পারে। অথবা আমরা জানি যে √12 এটা মানে কিন্তু 2√3, আই গেস তোমরা এটা জানো। আর √20 মানে 2√5। তো 2√5 আমরা জানি √5 = 2.2, সুতরাং এটার ভ্যালু হইতে পারে 4.4, মানে এক্স্যাক্ট নাম্বার হিসেবেও দিতে পারে। একদম ডিরেক্টলি এত সহজ করে দিয়ে দেবে তা তো না। টাইপ 2তে আসো। এ ডট বি, মানে ডট গুণন এবং ক্রস গুণন নিয়ে কথাবার্তা। ডট গুণনগুলো হয় কস থিটা, ক্রস গুণনগুলো হয় সাইন থিটা। এবং ডট গুণনের ক্ষেত্রে প্রত্যেকটা এক্স এক্সের গুণফল ওয়াই ওয়াইয়ের গুণফল জেড জেডের গুণফল হয়ে যায়। আচ্ছা, ডট গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় লম্ব, ক্রস গুণফল 0 হলে ভেক্টর দ্বয় সমান্তরাল। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স এ ডট বি বাই এ বি। এটা আমরা এখান থেকে বের করতে পারি। থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স এ ডট বি বাই এ বি ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স, এখানেও সেম কথা, সাইন ইনভার্স এ ক্রস বি বাই এ বি। এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ হচ্ছে যার লম্ব অভিক্ষেপ তার মান, অর্থাৎ বি এর লম্ব অভিক্ষেপ মানে বি cos থিটা। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে বি এর লম্ব বিক্ষেপ মানে হলো বি cos থিটা। বি cos থিটা এখন কেমনে বের করে? এ ডট বি বাই এ, শেষ। এ বি এর সমতলে লম্ব একক ভেক্টর, এটা হচ্ছে ক্রস গুণ করবা, আবার ক্রস গুণনের যে সংখ্যাভিত্তিক ভ্যালুটা আসে সেই ভ্যালুটা। তাহলে এ ও বি সমতলে লম্ব একক ভেক্টর, আই গেস বোঝা গেছে এখন। লম্ব একক ভেক্টর মানে কোনটা? এই যে আমরা এখানে এন দিয়েছিলাম, এই এনটাই হচ্ছে লম্ব একক ভেক্টর। তো ধরো এখান থেকে আমাদের ম্যাথ কীরকম আসতে পারে, সূত্রগুলো ইউজ করে তো ম্যাথ দিতেই পারে। এখানে ডট গুণন করতে পারে, ক্রস গুণন করতে পারে। এখানে সমান্তরালের নিয়ে আরেকটা শর্টকাট আছে, কাইন্ড অফ। শর্টকাটটা মোটামুটি তোমরা এইচএসসি লেভেলেই সবাই জানো, এখানে আমার কোনো বাহাদুরি কিছু নাই। এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটাই বলছে যে সমান্তরাল আছে, তখন একটা একটা ভেক্টরের মধ্যেই অ্যাবসেন্ট আছে, এই ভেক্টরের ভ্যালুটা কত আসবে এটাই আমাদের নির্ণয় করতে হবে। তো সমান্তরাল যদি হয়ে থাকে তখন প্রথম ভেক্টর বাই দ্বিতীয় ভেক্টর, প্রথম ভেক্টর বাই দ্বিতীয় ভেক্টর এবং প্রথম ভেক্টর বাই তৃতীয় ভেক্টর, অর্থাৎ এ বাই 9 -3 বাই 6 এবং 5 বাই -10, এইভাবে তোমাকে করতে হবে। তো তোমার তো এখানে 3 লাইন লেখার দরকার নাই, এত সময় আসে নাকি পরীক্ষার হলে? তুমি জাস্ট সিম্পলি যেটা সহজ সেটা নিয়ে নিবা। তো এখানে 3 আছে, 6 আছে, 2 দিলাম, 9কে উপরে দিয়ে দাও, 9 এখানে গেল, তাহলেই তো হয়ে গেল আমাদের আনসার -4.5। এটুক তো হিসাব করতে পারো যে 9/2 = 4.5, শেষ। এখন তুমি এখানে ভুল কি করতে পারো? ভুল করার জায়গা হলো শুরুতে 9i না লিখে এখানে যদি 6j লিখে দেয় তখনই তুমি ধরাটা খাই যাবা। ধরো এ ভেক্টর দিল, বি ভেক্টরের জায়গায় 9i না লিখে লিখলো 6j + 9i - 10k, তখন কিন্তু তুমি পেস লাগাই ফেলতে পারো। একটু তোমাকে সতর্কতা দিয়ে দিলাম। তারপরে আসো নেক্সট টাইপ, টাইপ 3, যাতে যাতে 1 যাতে বি যাতে 0। এটা কিসের জন্য? এটা হলো ডট গুণফলের জন্য। আর একটা যেটা বৃত্ত সেটা হলো ক্রস গুণনের জন্য। এটা মনে রাখার শর্টকাট আর কি। মানে ধরো জিজ্ঞেস করলো আই ভেক্টর এবং আই ভেক্টর, এই দুটা ডট গুণফল কত?
তারা কি জাত, সেম জাত না? যেহেতু জাতে সেম, তাই আনসার হবে 1। ধরো তোমাকে জিজ্ঞেস করলো জে ভেক্টর ডট কে ভেক্টর, জাত কি মিলছে? জাত মিলে নাই, তাহলে আনসার হবে 0। এটা 0, এটা 1। আই গেস বোঝা গেছে। ধরো তোমাকে বললো কে ভেক্টর আর আই ভেক্টর, কি দিবা আনসার? মিলে নাই, সো 0 হবে। তারপরে ক্রস ভেক্টরের ক্ষেত্রে তুমি এখানে একটা সিরিয়াল দিবা, আই জে, এমন কোনো বাধ্যবাধকতা নাই যে তুমি এখানে আই দিতে হবে, এখানে কে দিলে এখানে কে দিলে সমস্যা হইতো, এরকম কিছু না। আমার কাছে মনে হয়েছে এখানে দিই, তাই দিছি। তুমি অন্য জায়গায় দিলে কোনো অসুবিধা নাই, বাট ডিরেকশনটা যেন সেম থাকে। যদি এরকম হয় যে সেম ডিরেকশনে চলতেছে, অর্থাৎ পরীক্ষায় দিল আই ক্রস কে, আই ক্রস কে পাওয়া যায় এমনি না, আই ক্রস কে, আই থেকে যদি কেতে যাইতে চাই তাহলে এটার যে ডিরেকশন সেই ডিরেকশনটাকে উল্টায় যাইতে হয়, সেই ক্ষেত্রে এটার ভ্যালু হবে -j। অর্থাৎ ডিরেকশন যদি উল্টা পথে যাইতে হয় তখন আমার আনসার হবে মাইনাস। আর যদি এরকম হয়ে থাকতো, ধরো জিজ্ঞেস করছে জে ক্রস কে, তো জে ক্রস কে সিরিয়ালি গেছে না, তাহলে এরপর এটা হবে আনসার, দ্যাট মিনস তখন হবে আই। আর ক্রস গুণনের ক্ষেত্রে যাতে যাতে শত্রুতা আছে, অর্থাৎ আই এবং আই, তখন হবে আনসার 0। নেক্সটে আসি আমরা টাইপ 4-এর মধ্যে, ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। এটা তোমার মনে রাখতে হবে, পরীক্ষায় সাধারণত এই সূত্র হিসেবেই আসে, যে দুইটা বাহু দেওয়া আছে, অথবা সূত্র হিসেবে না এসে মান হিসেবেও আসতে পারে। তখন থিটার ভ্যালুটা দেওয়া থাকে, এবি কস থিটা, এবি সাইন থিটা, এগুলো লেখা থাকে, মানে থিটার ভ্যালুটা দেওয়া থাকে, তুমি এখান থেকে সাইন থিটার ভ্যালুটা নির্ণয় করতে পারবে। এটা ইজি আছে, কোনটা বাহু আর কোনটা কর্ণ এটা একটু খেয়াল রাখতে হবে জাস্ট। টাইপ 5, এখানে হলো এবিসি যদি একই সমতলে অবস্থান করে, অর্থাৎ এরা কোনো ঘনক্ষেত্র তৈরি না করে থাকে, তখন এ ডট বি ক্রস সি ইজ ইকুয়ালস টু 0 হবে। তাহলে ঘন সমান্তরিকের আয়তন হচ্ছে এ ডট বি ক্রস সি। যদি এটার ভ্যালু 0 হয়ে থাকে, তার মানে এরা একই সমতলে অবস্থান করে, এরা একাধিক সমতলে অবস্থান করে না। নেক্সট টাইপ 6, টাইপ 6টা হলো এ ভেক্টরের মান, দ্যাট ইজ ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার। তো এখান থেকে ধরো আমাকে এ ভ্যালুটা দেওয়া আছে, এ ভেক্টরের একটা ভ্যালু, এখন জিজ্ঞেস করছি এটার মান কত। মান কেমনে নির্ণয় করবা? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, সিম্পলি শেষ। মাইনাস তো আর না, প্লাস প্লাস 1 স্কোয়ার, 4 4 16, আর 3 9, আর 1 দিলাম 16, আর 10 কত হয়? 26, তাহলে √26 হলো আনসার। টাইপ 7, এখানে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এই তিনটা জিনিসের সূত্রগুলো দিয়ে রাখলাম, পরীক্ষা আসলে ডিরেক্ট এভাবেই আসবে, মানে সূত্র হিসেবে লিখতে দিবে, এবং এটা আসার সম্ভাবনা ধরো 0%, 0.5%, মোটামুটি আসবে না বলেই ধরে নেওয়া যায়। মেডিকেলের সেক্টরগুলোতে, ভার্সিটিতে আসতে পারে। দেন আসো নদী নৌকার ম্যাথ। নদী নৌকার ক্ষেত্রে 3টা টাইপ হইতে পারে, একটা হলো একদম লম্বালম্বি বরাবর যাবে, একটা হলো সবচেয়ে ন্যূনতম সময়ে যাবে, আর একটা হলো যে কোনো কোণে যাত্রা করবে। সো পরীক্ষায় সবচেয়ে বেশি কোনটা আসে? সবচেয়ে বেশি আসে এইটা। এখানে কি লেখা আছে যে যদি লম্বালম্বি পারা হইতে চায়, অথবা আড়াআড়ি পার হইতে চায়, অথবা প্রস্থ বরাবর, বা ন্যূনতম দূরত্ব, বা ঠিক অপর প্রান্তে পৌঁছাতে, যেভাবে লিখে থাকুক প্রশ্নের মধ্যে, তুমি কি করবা? তুমি স্রোতের বেগ ধরবা ইউ, নৌকার বেগ ধরবা ভি, নদীর প্রস্থ ধরবা ডি। ধরার পরে যেহেতু ঠিক অপর পারে যাবে, সুতরাং এখানে কোনো পার্শ্ব সরণ ঘটবে না, আমার এখানে পার্শ্ব সরণ 0। সময় টি ইজ ইকুয়ালস টু ডি বাই আর। আর কেন? কারণ আরটা হচ্ছে আর দিকেই, আর গতিবেগেই নৌকাটা আলটিমেটলি অপর প্রান্তে পৌঁছাচ্ছে। সো টি ইজ ইকুয়ালস টু ডি বাই আর। স্রোতের সাথে নৌকার বেগ, কত কোণে নৌকাকে যদি আমি নৌকার বেগ দেই তাহলে ঠিক অপর প্রান্তে পৌঁছাবে, এটা সবচেয়ে বেশি আসে, খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আসে নাই, তবে আসতে পারে। আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এবং লব্ধি বেগ √v² মাইনাস ইউ স্কোয়ার। তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগকে বিয়োগ করে দিবা,
মানে রুট করে আর কি, মানে বর্গ করে রুট করবা, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেন আসো নেক্সট টাইপ, দ্যাট ইজ টাইপ 9। ন্যূনতম সময় তোমাকে অতিক্রম করতে হচ্ছে, এবং এক্ষেত্রে সময়টা হলো টি ইজ ইকালস টু ডি বাই ভি, পার্শ্ব সরণ এক্স ইজ ইকালস টু ডি ইউ বাই ভি, লব্ধি বেগ আর ইজ ইকালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তার মানে এই দূরত্বটুকু সেইখানে পার্শ্ব সরণ করতেছে। আমরা জানি এস ইজ ইকালস টু ভিটি, ভিটি তো ভি এর জায়গায় আমরা রাখলাম, আর টি এর জায়গায় কি রাখবো, ডি বাই ভি। এখানে আমরা ভি মানে ইউ বোঝাচ্ছি, সো মানে যেহেতু ব্যাগটা এদিকে, তাহলে এই হচ্ছে আমাদের পার্শ্ব সরণের সূত্র। এটা খুব ভালো করে মনে রাখবা, লব্ধি ব্যাগের সূত্রটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ। আর লাস্ট অফ অল, নদী নৌকার জন্য লাস্ট অফ অল, আলফা কোণে যাত্রা। আলফা কোণে যাত্রা সাধারণত আসার সম্ভাবনা নাই বললেই চলে, 0.01%। তবে তাও আমরা শিখে রাখতে পারি। ধরো আলফা কোণে কাউকে যাত্রা, কোনো নদীর মধ্যে নৌকাকে যাত্রা করানো হলো, সময় কতটুকু লাগবে, টি ইজ ইকালস টু ডি বাই ভি সাইন আলফা, ভি এক্স ইজ ইকালস টু ইউ প্লাস ভি কজ আলফা, এবং ভি ওয়াই ইজ ইকালস টু ভি সাইন আলফা। পার্শ্ব সরণটা এখানে আমরা জানি এস ইজ ইকালস টু ভিটি। তো এখানে ভি কি আছে, এক্স অক্ষ বরাবর যেহেতু যায়, সুতরাং ইউ প্লাস ভি কজ আলফা, আর টির ভ্যালুটা হবে ডি বাই ভি সাইন আলফা। এই হচ্ছে কথাবার্তা। নেক্সট টাইপ 11-এর মধ্যে আমরা পড়ব দিক কোসাইন। ধরো একটা ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়ার পরে বললো যে এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তো তখন তোমার আনসার কি হবে, আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স এ এক্স বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই, মানে টোটাল ভেক্টরটার ভ্যালুর মান আর কি, টোটাল ভেক্টরটার ভ্যালুর মান, এ ভেক্টরের মান ওয়াই অক্ষের সাথে উৎপন্ন করে কোণ বি, জেড অক্ষের সাথে উৎপন্ন করে কোণ সি, সরি গামা, কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইজ ইকুয়ালস টু 1। তো এটা তোমাকে এখানে মনে রাখার বিষয় আছে, সূত্রটা মনে রাখবা তাইলেই হবে, এত কঠিন করে মনে রাখো না, তাহলে মনে থাকবে না। তো এক্স অক্ষ যেহেতু যদি বলে, তাহলে এ এক্স, নিচে হচ্ছে এ ভেক্টরের মান, এটা তাহলে তোমার জন্য মনে রাখাটা বেশি সহজ। নেক্সটে আমরা টাইপ 12 পড়ব, যেখানে ছাতা বৃষ্টি আছে। ছাতা বৃষ্টি থেকে আমাদের এখানে 4 বা 5 ধরনের টাইপস বানানো সম্ভব, বাট মেডিকেল বিশ্বাস করো এত ডিপে ঢুকবে না। তো আমরা এখানে ছাতা বৃষ্টির জন্য, বা এমসিকিউতে, আসলে এমসিকিউতে কোনো জায়গাতেই ঢুকে না এতটুকু ডিপে, আমরা ছাতা বৃষ্টির ম্যাথটুকু এখানে সলভ করতে পারবো। থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স, সবার উপরে মানুষত্ব দিয়ে মনে রাখবা যে মানুষ এর বেগ ভি এম, নিচে হলো ভি আর, তাহলে মানুষের বেগ উপরে আর বৃষ্টির বেগ নিচে গেল। এখানে আমাদের কিছু কথাবার্তা আছে, বাকি অংশটুকু আমরা শেষ করে দেখতেছি। টাইপ 13-র মধ্যে বিভিন্ন শর্ত দেওয়া আছে, যে লম্ব হওয়ার শর্ত কী, সমান্তরালের শর্ত কী, সমতলীয় হওয়ার শর্ত কী, ঘূর্ণনশীলের শর্ত কী, সলিনয়েডের শর্ত কী। তো এই শর্তগুলো তুমি একবার দেখে নিবা, তাইলে তোমার এখান থেকে আশা করি কোনো ধরনের শর্ত রিলেটেড প্রবলেমে পড়তে হবে না। তো আমরা অনেক কিছু করে ফেলছি, বাট তারপরও আমরা যেহেতু থিটার সব ভ্যালুর মান মুখস্থ করি নাই, থিটার সব ভ্যালুর মান তো মুখস্থ করি নাই, শুধু 0, 30, 45, 60 আর 90 মুখস্থ করছি, বাকিগুলোকে মুখস্থ করবে। বাকিগুলোর মধ্যে তুমি tan ইনভার্স 2/3 that is equals to 33 degree, cos inverse minus 7/8 is equals to 151 degree, cos inverse 2/√5 is equals to 26.57 degree। এই তিনটা ভ্যালুর মানগুলো মনে রাখবা, তোমার জন্য এটা যথেষ্ট পরিমাণে কার্যকরী হবে। অনুশীলনীতেও এই ধরনের ম্যাথ সলভ করতে যেয়ে তুমি একটা জায়গায় আটকে যাবা, যেখানে টেন ইনভার্স 2/3 এর ভ্যালুটা আর জানো না। তো এইগুলো যাতে আটকে না যাও, তার জন্যই হচ্ছে এই প্রয়াসটা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকো। আসসালামু আলাইকুম।